আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, পাকিস্তান থেকে গতকালকে দ্বিতীয় আরেকটি জাহাজ ভর্তি কন্টেনার চলে আসছে। এই কন্টেনারের মধ্যে মূলত ছিল পেঁয়াজ, খেজুর এবং অন্যান্য নিত্য ব্যবহার্য যে আমাদের সামনে রোজা আসছে, এই রোজার জন্য ব্যবহার্য জিনিসপত্র আসছে। তো আবার কিছু কাঁচামালও আসছে শিল্প কারখানার জন্য, বিশেষ করে ফ্যাব্রিক্স গার্মেন্টসেরই কিছু কাঁচামাল এসছে, আর গ্লাস গ্লাস ফ্যাক্টরির জন্য কিছু কাঁচামাল চলে এসছে। এগুলো আসছে দুবাই হয়ে। আমাদের এখানে কোনো একটা জিনিস ইম্পোর্ট করলে বাংলাদেশে একটা স্বাধীনতা আছে, যে কোনো জায়গা থেকে ইম্পোর্ট করতে পারবে। সেই স্বাধীনতা বাংলাদেশ অ্যাজ এ ফ্রি কান্ট্রি, একটা ফ্রি ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে, দেশ হিসেবে যে কোনো দেশ থেকে ইম্পোর্ট করার অধিকার রাখে। আমাদের দ্বিতীয় জাহাজ আসছে, ভারতের আবার চুলকানি শুরু হয়ে গেছে। কেন রে ভাই, আপনাদের এত চুলকানি কেন? আমরা তো আপনাদের ব্যাপারে কোনো কিছু বলি না। ছোট দেশ বলে আপনারা এত তুচ্ছ তাচ্ছিল্য করবেন? এত তুচ্ছ তাচ্ছিল্য করেন না। সেই ছোট দেশ, শেখ হাসিনার আমলে এটা দেশ ছোট হতে পারে, শেখ হাসিনার আমলে এটা দাসীর দেশ ছিল। আপনাদের অঙ্গরাজ্য করজ রাজ্য ছিল। এখন আপনাদের আর অঙ্গরাজ্য এবং করজ রাজ্য এই দেশটা নাই। এটা এখন মুখ তুলে কথা বলছে, আপনাদের চোখে চোখ রেখে কথা বলছে। গতকালকেও সীমান্তে একটা হত্যাকাণ্ড চালিয়েছেন। কেন ভাই? বাংলাদেশ ছোট দেশ বলে এইভাবে মারবেন বাংলাদেশের মানুষকে? কই পাকিস্তানের ওইখানে তো একটা মারতে শুনি না, চীনের বর্ডারে তো একটা মারতে শুনি না। বাংলাদেশের বর্ডারে আপনারা সিংহ হয়ে যান একেবারে, পাকিস্তানের বর্ডারে ঘেউ ঘেউ করে কুত্তা হয়ে যান, আবার চীনের বর্ডারে মিও মিও করে বিড়াল হয়ে যান। লজ্জা লাগে না আপনাদের? এত নিজেদেরকে বড় দেখান, বড়গুলো একটু করে দেখেন না ভাই, আমরা দেখতে চাই একটু। চীনের কথা বাদ দিলাম, আপনার পাকিস্তানের সাথে একটু করে দেখেন, আমরা একটু দেখতে চাই। চীনের সাথেও তো আপনারা কোনোদিন চোখ তুলে কথা বলবেন না। খেয়াল আছে? এই আপনাদের এক ভাষ্যকার বলছে যে 1965 সালের যুদ্ধে চীন বুঝতে পেরেছে ভারত কি শক্তি। আরে ভাই, সেটা ভারত বুঝতে, শুধু ভারত না, আমরা বাংলাদেশেরও বুঝতে পেরেছি ভারত কি টাইপের শক্তি। ওই কথাগুলো বলেন না কেন? আপনাদের যে জায়গাগুলো দখল করেছিল 1965 সালে দোকলামের এখানে, এখন সেই জায়গাগুলা দিচ্ছেন না, দেয় নাই চীনে। আর উপত্যকাটা চীন এখন দাবি করছে, কারণ উপত্যকাটা চীন দখল করতে পারলে আপনাদের পুরো ওই এলাকার উপর নজর রাখতে পারবে উপত্যকা থেকে। চীন ওইখানে সামরিক ঘাঁটি অলরেডি করে ফেলেছে আপনাদের ওইখানে। আর গত 3 মাস আগে চুপ করে আছেন নেরি কুত্তার মতো আপনার অমিত শাহ আর মোদি। অমিত শাহ যত ফারফানে সব বাংলাদেশের বলে ঘুষপেটিয়া বলা, তারপর সবকিছু শুধু বাংলাদেশিদেরকে বলেন আপনারা। হ্যাঁ, কই আপনাদের অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার যে দখল করে আছে, একটি বারের জন্য বলেছেন কেউ? একমাত্র রাহুল গান্ধী আলাপ করেছে এটা কংগ্রেসে আপনাদের পার্লামেন্টে রাহুল গান্ধী একমাত্র এই জিনিসটা তুলেছে, সবার নজরে আনেছে। আপনার কেউ বিজেপিতে কোনো একটা টু শব্দ করে নেই। এই যে শুভেন্দুর এত নেতাগিরি গিয়ে দেখা, চীনের ওইখানে নেতাগিরি, অরুণাচল প্রদেশ যে তোর 60 কিলোমিটার দখল করে ওইখানে ঘাঁটি বানাচ্ছে, বেস, আর্মি বেস, ওইখানে গিয়ে রংবাজের দেখা। তো রংবাজের চোদানিতে আমরা দেখবো ওইখানে, মুখটা খারাপ হয় তোদের সাথে। তোরা ভালো না তো তোদের সাথে মুখ খারাপ হয়। সাধারণত মুখ খারাপ আমরা করি না। তারপর এই যে বাংলাদেশকে তোরা নিশ্চিন্ন করে দিবি একটা সুইচ চাপলে, মনে হয় মগর মুলুকে আসুস। আরে তোরা কি রকম ব্রেন নিয়ে কথাবার্তা বলস? হ্যাঁ, বাংলাদেশেরকে ছোট করস। বাংলাদেশেরা এই গ্রুপে এবং রেল লাইনের ধারে গিয়ে পায়খানা করে না। তোরা পুরুষ মহিলা একসাথে রেল লাইনের ধারে গিয়ে পায়খানা করস।
তোরা সেই জাত। দুনিয়াতে একমাত্র তোরাই আসস, তোরা গরুর মুখ খাস তোরা, আর দুনিয়াতে আর কেউ খায় না, তোরা খাস গরুর মুখ। বড় বড় কথা মানুষ। এই গরু মাংস, মুসলমানে গরু মাংস খায়, মুসলমান শত্রু তোদের। কেন গরু মাংস তো খালি মুসলমানে খায় না, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের খায়, শুধু তোরা ছাড়া। তোদের কোনো ধর্মীয় কিতাবে লেখা নেই গরু মাংস খেতে পারবে না। শুনেছে শ্রীকৃষ্ণ গরু মাংস খেতেন, রামে গরু মাংস খেতেন, এরকম শুনেছি আমি। পাকিস্তান থেকে তোরা আমাদেরকে পেঁয়াজ দিবি না, চিকিৎসা দিবি না, এই দিবি না, সেই দিবি না। Bangladeshi people have those who want to take medical facilities. They have money. They can go anywhere. No need to go India. They can go Malaysia. They can go Thailand, Bangkok. They can go Pakistan. Little bit more money they can use in comparison of India. তো বাংলাদেশের মানুষকে ইয়ে করে লাভ নেই। যারা মেডিকেলের ট্রিটমেন্ট তোরা বন্ধ করে দিছিস, দে বন্ধ করে। তোরা ডাক্তারগুলো এখন ভুকা মরতেছে। পেঁয়াজ বন্ধ করে দিছিস, আলু বন্ধ করে দিছিস, এই বন্ধ করে দিছিস, মাল বন্ধ করে দিছিস। তোর পেঁয়াজ এখন রাস্তায় পচে পচে পড়তেছে, আলু রাস্তায় পচে পচে পড়তেছে। শুভেন্দুরে তো জোতা দিয়ে মারছে বলে শুনছি আমি, খুঁজতেছে মারার জন্য। আরো তোদের এই ইয়ে আছে যে, আরেকটা সাংবাদিক আছে যে, নামটা মনে আসে না এটার, ওই লাফাই যে খালি, সেই সাংবাদিক, তার নামে নাকি মামলা করে দিচ্ছে নাকি। সেই সমস্ত করার ফলে বাংলাদেশে এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে, যার কারণে প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের কৃষকরা। বাংলাদেশ কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছে না। বাংলাদেশ পয়সা দিয়ে তোরা ভারত থেকে, তোরা তো বিনা পয়সা দিতি না, তোরা ভারত থেকে বাংলাদেশ পয়সা দিয়ে কিনতো, এখন সেই পয়সা পাকিস্তানকে দিচ্ছে। আরো ভালো হবে, উত্তর আরো বৃদ্ধি পাবে। আমি বলছি সব কিছু পাকিস্তান, চীন এবং এইখানে ভিয়েতনাম, এদিকে আছে বার্মা। আর বার্মা তোদের সাথে নাই, বার্মা চীনের সাথে বার্মার অ্যালায়েন্স আছে, তোদের সাথে কেউ নেই। বার্মা থেকে ইম্পোর্ট করতে পারে বাংলাদেশ। আর পেঁয়াজ সেগুলি জার্মান থেকে বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে, অলরেডি মার্কেট খুঁজে পেয়ে গেছে বাংলাদেশ সরকার। ভাত ছিটলে একটা কথা আছে, ভাত ছিটলে কাউয়ার অভাব হয় না। আমরা ভাত ছিটলে যে কোনো জায়গা থেকে আমরা পেঁয়াজ পয়সা দিয়ে যে কোনো জায়গা থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো। তোরা আগের বার বহুত পেঁয়াজ বন্ধ করেছিলি। তুরস্ক থেকে আসছে না পেঁয়াজ, তুরস্ক থেকে আসছে, মিশর থেকে আসছে পেঁয়াজকে খালে তোরা ইন্ডিয়ানরা বেচস, আর দুনিয়াতে কেউ বেচে না, তোরা খাস আর কেউ খায় না। বাংলাদেশে পয়সা আছে, পয়সা দিয়ে যে কোনো জায়গা থেকে আনবে। তুই সুবন্ধে গিয়ে খাবা। এই যে পেঁয়াজ, টনে টনে পেঁয়াজ নষ্ট হচ্ছে, হাজার হাজার টনের পেঁয়াজ, হাজার হাজার টনে আলু পচে যাচ্ছে, তুই খাবা তাদেরকে। ময়ূক রঞ্জন চক্রবর্তী, সেটা বাড়িঘর নাকি হামলা করছে কৃষকরা গিয়ে, একেবারে ধরে একটা জোশে একটা প্যান আনিয়ে দিলে ভালো হইতো। এর পাশা লাল করে দিলে ভালো হবে পাশা। এই শুভেন্দুরে আর এই ময়ূক রঞ্জিত চক্রবর্তী, এই দুইটারে একেবারে পাশা লাল করে দিলে ঠিক হবে। ভালো খারাপ কিছু বুঝোস না, অর্থনীতি বুঝোস, যেগুলো করছস তোরা। একটা বিদেশি দূতাবাসকে নিরাপত্তা দিতে পারস না, আর আমাদের এখানে হ্যাডাম জারস। আমাদের এখানে আমরা সংখ্যালঘু ইয়ে করি না। তোরা সংখ্যালঘু কার্ড নিয়ে খেলছস, হেরে গেছস। তোরা এই ইসকন কার্ড নিয়ে খেলছস, হেরে গেছস। তোরা যত রকম কার্ড নিয়ে খেলবে তোরা হেরে যাবে। তোদের এখন হেরে যাওয়ার লাইন শুরু হয়ে গেছে। তোদের খেয়াল আছে, সুইজারল্যান্ড এক সপ্তাহ আগে তোদের ফ্যাসিলিটিস গুলো বন্ধ করে দিয়েছে। শান্ত একটা দেশ সুইজারল্যান্ড, একেবারে ভালো করেছে তোদেরকে। ক্যানাডার নাগরিক, ক্যানাডাতে তোদের লোককে লাথি মেরে মেরে, পাশায় লাথি মেরে বাইর করতেছে। আমেরিকা ডিক্লেয়ার করছে গত 4 দিন আগে, ভারত হচ্ছে সারা দুনিয়ার মধ্যে একটা অসহযোগিতা পূর্ণ একটা দেশ, যে শুধু বিরোধ ছড়ায়, সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ায়। আমাদের এখানে ইয়ে হয়, মোদি বলে আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতন হয়। তুই তো একটা কসাই রে, বুচার গুজরাট,
তুই মোদি তো একটা গুজরাটে কষাই, অমিত শাহ একটা কষাই। তোরা এখন আগে গুজরাটে মারছস, এখন তোরা সারা ভারতের মধ্যে মুসলমানদেরকে মারতেছিস, কাশ্মীরে মারতেছিস। 200-র উপর মসজিদ ভাঙছস তোরা, 250-র উপর তোরা গির্জা ভাঙছস মণিপুরে, কুকিদের শত শত কুকি তোরা হত্যা করেছস। থাকবে না তোদের সাথে। তোর ইতিহাস জানোস, ইতিহাস পর এই সেভেন সিস্টার কোনোদিন তোদের সাথে ছিল না। মুঘল পূর্ববর্তী মুঘলদের আগে সেভেন সিস্টার কোনোদিন ভারতের সাথে ছিল না। এগুলি করেছে মুঘলরা। একটু সারা ভারত ছিল টুকরো টুকরো রাজ্য, এগুলি এক এক রাজ্য এক এক রাজায় শাসন করতো। একটা ডাইনেস্টির আন্ডারে নিয়ে আসছে, এই জিনিসটা শিখিয়েছে মুঘলরা। আজকে তোরা মুসলমানদের মসজিদে তোরা ভগবান খোঁজস, লজ্জা লাগে তোদের? তোদের ভগবানের আর কোনো জায়গা নেই। মুসলমানের মসজিদের ভিতর গিয়ে লুকাই কই? আমাদের আল্লাহ তো তোদের ইয়েতে গিয়ে লুকাই না। এতগুলা মসজিদ ভাঙছে 200-র উপরে। বাংলাদেশে একটা মন্দির কোনো জায়গায় ভাঙা হয়েছে? দেখা, প্রমাণ সহ দেখা। একটা মন্দির কোনো জায়গায় ভাঙা হয়েছে? ভাঙা হয়নি। বরং মাদ্রাসার ছাত্ররা এবং মুসলমানরা রাত জেগে পাহারা দিয়েছে তোদের মন্দির। এটা আল্লাহ দেখছে, আর কেউ দেখুন না, আল্লাহ দেখছে, দুনিয়া দেখছে। তোদের সংবাদ মাধ্যম, তোদের নিউজ হচ্ছে একটা বুয়া। এটা অলরেডি বিশ্বে স্বীকৃত হয়ে গেছে। বলছে তোদের যে একটা বুয়া মিডিয়া। আল জাজিরাতে তোদের এগুলি নিয়ে অনেক নিউজ আসছে। পাকিস্তান থেকে আরও আসবে। পাকিস্তান থেকে প্রয়োজনে আমরা যদি সম্ভব হয় তোদের এই ঠ্যাঙ্গামি সব কিছু বন্ধ করার জন্য 20টার মতো নিউক্লিয়ার ওয়ারহেডেড, পারমাণবিক বোমাযুক্ত ওয়ারহেড সহ মিসাইল, বিভিন্ন রেঞ্জের মিসাইল তোদের বর্ডারে 18টা বসাতে হবে, আর 2টা বসাতে হবে মিয়ানমারের বর্ডারে, বার্মার বর্ডারে। তো তোদের 20টা মরবে, ইনশাল্লাহ সেটাও হবে। আর কোনো কথা নেই, খালি এই মোদি যেইখানে যায় সেখানে নফরত ফেলে, সে ঘৃণা ফেলে, আর জঞ্জাল বাজায়, যে মারপিট ডাঙ্গা বাজায়। আর কোনো কাজ নেই এই মোদির। পাকিস্তান থেকে দ্বিতীয় জাহাজটা আসছে, ভবিষ্যতে আরও আসে। আমরা এক্সপোর্টও করছি, আমরা এক্সপোর্ট করছি ইয়েতে, আমরা আমাদের এক্সপোর্ট করছি। আমাদের থেকে ওষুধ নিয়ে যাবে, ওষুধ আমাদের থেকে নিয়ে যাবে। আমরা পেঁয়াজ এবং অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো, আর আমাদেরকে এই চাউলও দিবে বলেছে। চাউল যদি তাদের উদ্বৃত্ত থাকে তখন তারা চাউল পাঠাবে আমাদের জন্য। আর আমরা অলরেডি তাদের থেকে বিমান কেনার কথাবার্তা চলছে বাংলাদেশ সরকারের সাথে। আর অস্ত্র পাকিস্তান থেকে কেনার কথাবার্তা চলছে। চায়না একটা বাজার ছিল বাংলাদেশে অস্ত্র কেনার, এখন পাকিস্তান একটা বাজার হয়ে গেছে। বিগত 16 বছর এগুলা কল্পনা করা যায়নি, কোনোদিন কল্পনা করা যায়নি। বিগত 16 বছর একটা দাসী ছিল তোদের, হাসিনা নামক একটা দাসী ছিল। এই দাসীর আন্ডারে এগুলো কোনোদিন কল্পনা করা যায় না। একটা কর রাজ্য বানিয়ে রেখেছিল ভারতের, আরেকটা প্রদেশ করে রেখেছিল এটাকে। আর এটা ছাত্র জনতার একটা আন্দোলনের ফলে একটা স্বাধীন একটা বাংলাদেশ। যত দিন যাবে তোদের অবস্থা ততই খারাপ হবে। দেখ না, তোরা চোখ খুলে দেখ, চীন তোদের সাথে নেই, তোদের শত্রু। পাকিস্তান তোদের শত্রু। বাংলাদেশকে তোরা শেষমেশ শত্রু বানালি, শত্রু হয়ে গেছে। নেপাল তোদের শত্রু, শ্রীলঙ্কা তোদের শত্রু, মালদ্বীপ তোদের শত্রু, ভুটান তোদের শত্রু। বন্ধুকে তোর আশেপাশে সব শত্রু তৈরি করে ফেলছস। তোর চারিপাশে শত্রু দ্বারা পরিবেষ্টিত, খেয়াল রাখিস। লম্বা কথা বলিস, বাংলাদেশ আক্রমণ করবি। হ্যাঁ, বাংলাদেশ আক্রমণ করলে তুই আক্রান্ত হওয়া ছাড়া থাকবি তো? কোথায় যাবে তোর চিকেন ঢাকার সেভেন সিস্টার? কোথায় যাবে পশ্চিমবাংলার অংশ? কোথায় যাবে উড়িষ্যা? কোথায় যাবে আসাম? সব কিছু একটা হিল্লা হয়ে যাবে তোদের। বাড়াবাড়ি করিস না, তোরা বাড়াবাড়ি করবে, তোরা তো খারাপ জাত, বহুত খাস তোদের বুদ্ধি করতে গেলে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, প্রথমে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ। প্রথমে আবার বলি, সাবস্ক্রাইব করবেন প্রথমে,
তারপর লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন। আপনাদের এই সাবস্ক্রিপশনে আপনি সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে এগুলো হচ্ছে আমার শক্তি। এগুলা করলে আমি আরো উৎসাহ পাবো ভবিষ্যতে আরো নতুন ভিডিও দেওয়ার জন্য।